এত কিছু তোমায় ভাবতে হবে না, যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও। রূপন্তী নাক উঁচু করে গন্ধ শুকল, অতঃপর উষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে জবাব দিল। আলতো হাসল বিভান, আর এদিক ওদিক না তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। খাবারটা মজা হয়েছে বেশ, বাঙালি খাবারের বাঙালি স্বাদ। এদেশের বিভিন্ন রেস্টুরেন্টেও এখন বাঙালি খাবার পাওয়া যায়, তবে সেই খাবারে এমন স্বাদ পাওয়া যায় না। বিভানের একবার বলতে ইচ্ছে হলো, রান্নাটা দারুণ হয়েছে। কার কাছ থেকে শিখেছো এই রান্না? তবে সে মনের ইচ্ছা মনের ভিতরেই দাফন করলো। মুখ খুলে আর জিজ্ঞেস করলো না রূপন্তীকে। বলা তো যায় না মেয়েটা এই কথার পরিপ্রেক্ষিতেও আবার কি জিজ্ঞেস করে বসে, তখন তাকেই আবার লজ্জায় পড়তে হবে। চারদিকে উজ্জ্বল আলোয় ঘন ঘটা রাতের কৃষ্ণাভ আধারকে বিদায় জানিয়ে আকাশে জায়গা করে নিয়েছে আলোধারী সূর্যটা। ইমাদ রূপন্তীর হোস্টেলের সম্মুখে ঘুরঘুর করছে এই ক্ষণে। আজ সকাল সকাল উঠে ফ্রেশ হয়েই সে ছুটে এসেছে এখানে। উদ্দেশ্য সকালের নাস্তাটা রূপন্তীর সাথে করবে, কিন্তু মেয়েটা তো বাইরেই বের হচ্ছে না। দুইবার কল করেছে, তাও ধরছে না। আর এভাবে হুটহাট একজন পুরুষকেও হোস্টেলের ভিতরে ঢুকতে দিবে না হোস্টেল কর্তৃপক্ষ। ইমাদ হাতের মোবাইলটা দ্বারা আবারও একবার কল লাগালো রূপন্তীর নাম্বারে। রূপন্তী ঘুমাচ্ছিল। খাওয়া দাওয়া শেষ করে এই শেষ রাতেই ঘুমিয়েছে সে। এ বাড়িতে এলেই এই এক সমস্যা, রাতে ঘুমের কোনো ঠিক ঠিকানা থাকে না। চোর ভূত যাই আসুক না কেন রাতে আসে। বিভানের সাথে ঝগড়া মারামারি যাই হোক না কেন তা রাতেই হয়। রান্না বান্নার ঝামেলাও রাতেই হয়। আর তারপর ঘুমের 12টা। রূপন্তীর ঘুমের মধ্যে ফের মোবাইলটা বেজে ওঠায় বিরক্ত হলো সে। আগে দুইবার বেজে বেজে থেমে যাওয়ায় ভেবেছিল এ লোক আর কল করবে না, কিন্তু এ তো থামছেই না। মেয়েটা এক প্রকার বিরক্ত হয়ে বালিশের পাশ হাতরে মোবাইলটা হাতে নিল। চোখ জোড়া বন্ধ রেখেই কলটা ধরে মোবাইলটা কানের কাছে ধরলো। কপাল কুঁচকে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? উপাস থেকে সাথে সাথেই জবাব এলো, আরে আমি ইমাদ বলছি, তুমি এখনো ঘুমোচ্ছ? ইমাদের নাম শুনে কপালের কুঁচকানো ভাবটা একটু সরল বোধ হয়। বিছানায় উঠে বসলো সে। ঘুমে ঢুলু হয়ে শুধালো, জি ইমাদ ভাই বলুন, এত সকালে কল করলেন যে? ইমাদ বুকে হাত দিল, রসিকতার সুরে বলল, ভাইয়া বলবে না, সুন্দরীরা ভাইয়া বলে যে বুকে প্রচণ্ড লাগে। সকাল সকাল ঘুম ভাঙিয়ে এমন রসিকতায় রূপন্তীর বিরক্তি বাড়ল বেজায়। তবে ভদ্রতার তাগিদে সে তা প্রকাশ করল না। নরম কণ্ঠেই শুধালো, সে না হয় বুঝলাম, কিন্তু এত সকাল সকাল কল করেছেন যে? সব কিছু ঠিকঠাক আছে তো? সব কিছু একদম ঠিকঠাক। এখন তুমি নিচে নামো তো, আমি তোমার হোস্টেলের নিচে আছি। আজ দুজন একসাথে ব্রেকফাস্ট করব। কিন্তু আমি তো হোস্টেলে নেই। রূপন্তীর তৎক্ষণাৎ জবাব। কপালে ভাঁজ পড়ল ইমাদের। ভ্রু কুঁচকে সে শুধালো, তাহলে কোথায় তুমি? রূপন্তী একটু সময় নিল। আবার বিভানের বাড়িতে ফিরেছে বলতে একটু ইতস্তত লাগলো তার, কিন্তু না বলেও তো উপায় নেই। গতরাতে যা করে বিভান তাকে এ বাড়িতে ফিরিয়ে এনেছে, তাতে সে আর হোস্টেলে ফিরতে পারবে না। এ বাড়িতেই থাকতে হবে এখন থেকে। আর এখানেই যখন থাকতে হবে, তখন তা না প্রকাশ করেও তো উপায় নেই। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, অতঃপর বলল, বিভান ভাইয়ের বাড়িতে? আবার বিভানের বাড়িতে? ইমাদের হৃদয়টা যেন লাফিয়ে উঠল। কিঞ্চিত হিংসাত্মক মনোভাবের সৃষ্টি হলো সেখানে। সে প্রথম থেকেই চায়নি রূপন্তী বিভানের বাড়িতে থাকুক। তারপর যেদিন মেয়েটা নিজে থেকেই এসে বলেছিল সে হোস্টেলে থাকতে চায়, এ বাড়িতে আর থাকতে চায় না, তখন ভীষণ খুশি হয়েছিল। বিভানকে না জানিয়ে মেয়েটাকে হোস্টেলেও উঠিয়ে দিয়েছিল। কিন্তু এখন আবার কেন সে ও বাড়িতে ফিরে গেল? এমন নয় যে ইমাদ বিশ্বাস করে না রূপন্তী এবং বিভানকে, সে দুজনকেই বিশ্বাস করে। কিন্তু মানুষের মন তো কখন কার উপর দুর্বল হয়ে পড়ে কেউ জানে না। এই তো সে নিজেই কি কখনো ভেবেছিল যে ছোট থেকে এদেশে থেকে হঠাৎ এক বাঙালি নারীর প্রতি দুর্বল হয়ে পড়বে? তাও স্বল্প সময়ের পরিচয়ে। বিভান এবং রূপন্তী দুজনেও একসাথে থাকতে থাকতে একে অপরের উপরে দুর্বল হয়ে পড়তে পারে। আর এ কোনো অস্বাভাবিক বিষয় নয়।
ইমাদের হৃদয়ে তীব্র ভয় হানা দিল। একটু সময় নিয়ে সে শুধালো, ও বাড়িতে আবার কেন গিয়েছো তুমি? কেন? রূপন্তী গত রাতের সকল ঘটনা এবং বিভানের কর্মকাণ্ড চেপে গেল। শুধু বলল, একটা সমস্যা হয়ে গিয়েছিল, তাই গত রাতেই হোস্টেল ছাড়তে হয়েছে। আর কখনো ওখানে বোধহয় ফিরতেও পারবো না। কেন? আসলে হয়েছে কি, এইটুকু বলেই থেমে গেল রূপন্তী। হঠাৎ দেয়ালে টানানো দেয়াল ঘড়িটার পানে চোখ পড়তেই চমকে উঠল। বেলা অনেক গড়িয়ে গেছে, তার লাইব্রেরিতে যাওয়ার সময় প্রায় হয়ে গেছে। এরপর গেলে দেরি হয়ে যাবে, ফলস্বরূপ এই চাকরিটাও হারাতে হবে তাকে। রূপন্তী তাড়াহুড়ো করলো, ব্যস্ত হয়ে বলল, পরে বলবো আপনাকে সব। এখন আমার কাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আপনার সাথে পরে কথা হবে আবার। মেয়েটা কল কেটে দ্রুত দৌড় লাগালো ওয়াশরুমের পানে। ইমাদ বার কয়েক হেলো হেলো করলো, তবে হতাশ হলো সে। সে কখনো চায়নি রূপন্তী আবার বিমানের বাড়িতে ফিরুক, কিন্তু আবার সে ফিরল। বেলা গড়িয়েছে বেশ, দুপুরের সময় গড়িয়ে সময়টা প্রায় বিকালের পথে। আকাশের সূর্যটাও ইতিমধ্যে তার তেজ কমিয়ে দিয়েছে অনেকটা। রূপন্তী লাইব্রেরিতে নিজের কাজ করছে। শিক্ষার্থীদের পড়া শেষে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা বইগুলো একে একে গুছিয়ে রাখছে বইয়ের তাকে। লাইব্রেরিতেও এইখানে 2-4 জনের বেশি জনমানবের উপস্থিতি নেই। সেই 2-4 জনের মধ্যে একজন বিভান। ইমাদ, দোলা, জ্যাক এবং এলিনাও এতক্ষণ ছিল এখানে, তবে কিছুক্ষণ পূর্বে তারা চলে গিয়েছে। বিভান থেকে গেছে একটা জরুরি বই পড়ার বাহানা দিয়ে, তবে এখানে সে বই কম পড়ছে আর রূপন্তীর দিকে খেয়াল বেশি করছে। অবশ্য সে লাইব্রেরিতে তো থেকে গিয়েছেই, তো মেয়েটাকে চোখে চোখে রাখার জন্য। বই তো বাহানা মাত্র। বিভানের রূপন্তীকে দেখার মধ্যেই এক পুরুষ এসে দাঁড়ালো মেয়েটার পাশে। শ্বেতাঙ্গ ইংরেজ পুরুষ সে, তবে চেহারায় সুদর্শনতা স্পষ্ট। ছেলেটা রূপন্তীর হাতে থাকা বইগুলোর পানে ইশারা করে ইংরেজি বাক্যে বেশ নরম কণ্ঠেই বলল। রূপন্তী সৌজন্যসূচক হাসল, বইগুলো বাড়িয়ে দিল ছেলেটার পানে। তবে ছেলেটা বই হাতে নিয়ে কোনো টেবিলে গিয়ে বসলো না, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উল্টে পাল্টে দেখতে শুরু করলো বইগুলো। এইটুকু সহ্য হলো না বিভানের। বুকের ভেতরে কেমন আগুন জ্বলে উঠল। অবশ্য প্রিয় নারীর পাশে কোনো পুরুষকে সহ্য করাই তো কঠিন কাজ, সেখানে সে যদি হয় সুদর্শন। বিভান নিজের হাতের বইটা টেবিলে ফেলে উঠে গেল, গিয়ে দাঁড়ালো রূপন্তী এবং ওই ছেলেটার মধ্যস্থানে। দুজনের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, একটু সরে দাঁড়ান, আমি একটা বই নেব। রূপন্তীর কপাল কুঁচকে এলো। তাদের আশেপাশে বেশ জায়গা আছে, সেখানে থেকেও তো যেতে পারে বা তাকে বলতে পারে সে বই দিবে। এত তাদের দুজনের মধ্যস্থানে কেন ঢুকতে হবে? মেয়েটা কপাল কুঁচকে রেখেই বলল, আমাকে বলুন, আমি দিচ্ছি। সাইজ তো ওই 5 ফুট হবে কিনা সন্দেহ। সরে দাঁড়াও, আমি তাকে সবচেয়ে উপরে রাখা বইটা নেব। রূপন্তী অপমানিত বোধ করলো। এতদিন তো এমনি এমনি কথা শুনিয়েছে, এখন তার উচ্চতা নিয়েও কথা শোনালো। অভদ্র অসভ্য লোক একটা। মেয়েটার মুখশ্রী থমথমে রূপ ধারণ করলো। আর কোনো বাক্য বয় না করে সে সরে দাঁড়ালো। বিভানও তৎক্ষণাৎ ঢুকে পড়ল রূপন্তী এবং ওই ছেলেটার মধ্যখানে। ঠিক ততক্ষণ ওই স্থানে বই খোঁজার বাহানায় দাঁড়িয়ে রইল, যতক্ষণ না ছেলেটা বইগুলো চেক করে চলে গেল। ছেলেটা চলে যেতে হাতে একটা বই নিয়ে বিভানও চলে এলো, বসলো তার আগের স্থানেই। পরন্ত বিকাল, আকাশের সূর্যটা ইতিমধ্যে রক্তিম বর্ণ ধারণ করে ঢলে পড়েছে আকাশের এক কোণে। চারদিকের উজ্জ্বল আলো সরিয়ে গিয়ে একটু একটু করে ঢেকে যেতে শুরু করেছে আধারে। বিভান এবং রূপন্তী বাড়ি ফিরেছে কেবলই। কলেজ শেষে বিভান বেশ আগে বাড়ি ফিরতে পারলেও এতক্ষণ সে বই পড়ার বাহানায় এসেছিল রূপন্তীর জন্য। মেয়েটার কাজ হতে একদম তাকে নিয়েই ফিরেছে। তবে বাড়িতে ঢোকার ক্ষেত্রে রূপন্তীকে পেছনে ফেলে লম্বা লম্বা পায়ে ফেলে বাড়িতে ঢুকলো বিভান।
পায়ের জুতা জোড়া খুলে সে যত্ন করে রাখলো তাকের উপরে। অতঃপর তার পাশের সবগুলো জুতা সরিয়ে জায়গা করে দিল রূপন্তীর জুতা রাখার জন্য। রূপন্তী এলো পরপরেই, সে অত শত খেয়াল করেনি। পা থেকে জুতা খুলে যেখানে জায়গা ফাঁকা পেয়েছে সেখানে রেখেই ভিতরে ঢুকলো। বিভান দাঁড়িয়েছিল ওখানেই। তীক্ষ্ণ দৃষ্টিতে সে পর্যবেক্ষণ করেছে মেয়েটার কার্যকলাপ। মেয়েটা ভিতরের দিকে যেতেই বিভান আবার এলো জুতার তাকের নিকটে। অতঃপর রূপন্তীর জুতা জোড়া টেনে নিজের জুতার ঘেঁষে রাখলো। এই তো এবার ঠিক লাগছে, কেমন একটা কাপল কাপল ফিল আসছে। বিভান ওখানে দাঁড়িয়ে উষ্ঠ প্রসারিত করে বিস্তর হাসলো। অতঃপর যত্র তত্ত্ব পায়ে ঢুকলো বাড়ির ভিতরে। রূপন্তী নিজের কক্ষে ঢুকার আগে পিছু ডাকলো তার। ব্যস্ত হয়ে বলল, রূপন্তী। মেয়েটা থমকে দাঁড়ালো, পিছন ঘুরে শুধালো। জি বলবেন কিছু? বিভান একটু সময় নিল, কিছুটা ইতস্তত করে বলল, তোমাকে আর ওই রুমে থাকতে হবে না। আমার পাশের রুমটা তোমার জন্য পরিষ্কার করিয়েছে। তোমার সব মালামাল নিয়ে এই রুমে চলে আসবো। রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কেন? ওই রুম আবার কি দোষ করলো? আসলে আমার রুম থেকে ওই রুমের দূরত্ব বেশ। মাঝে মাঝেই তোমাকে আমার প্রয়োজন পড়ে, তখন অত দূর যেতে কষ্ট হয়, তাই আর কি। তাই বলছিলাম তুমি আমার পাশের রুমে শিফট হয়ে যাও। রূপন্তীর কপালের ভাঁজ গাঢ় হলো আরো। বিভানের বাড়িটা বড়, তাই বলে এত বড়ও নয় সে এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হয়ে যাবে। সে বুড়ো মানুষ হতো তাহলে না হয় একটা কথা ছিল, কিন্তু যুবক বয়সের হয়ে কিনা তার এই রুম থেকে ওই রুমে যেতে এর কষ্ট হয়। তাছাড়া ধরতে গেলে সারাদিনই বিভান এবং রূপন্তী কলেজে থাকে, বাড়িতে থাকে শুধুমাত্র রাতটুকু। সেটুকু সময়ে বিভানের তাকে এতটাও প্রয়োজন পড়ে না যে এই রুম থেকে ওই রুমে যেতে কষ্ট হবে। নতুন একটা ঢং শুরু করেছে এখন। মনে মনে ভেঙচি কাটলো রূপন্তী, কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আপনার রুম আর আমার রুমের মধ্যকার দূরত্ব অতটাও নয় যে এক রুম থেকে অন্য রুমে যেতে কষ্ট হয়ে যাবে। তাছাড়া আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আপনি খুঁজতে খুঁজতে আমাকে অপরিষ্কার আবর্জনা পূর্ণ ওই রুমটাই দিয়েছিলেন। তখন ব্যাপারটা এমন ছিল যে পরিষ্কার করে থাকতে পারলে থাকো, নয়তো বাড়ি থেকে বেরিয়ে যাও। আমিও তখন অসহায় ছিলাম বিধায় সবটা সহ্য করে এই বাড়িতে থেকে যেতে হয়েছিল। ওই রুমটা পরিষ্কার করতে গিয়ে সেই রাতে আমাকে কতটা কষ্ট সহ্য করতে হয়েছিল জানেন আপনি? এমনি ময়লা। এইটুকু বলে থেমে গেল রূপন্তী। নিজের সমস্যা, কমতি কিংবা কষ্টের কথা অন্য কারো কাছে প্রকাশ করা কখনোই পছন্দ নয় তার। এতে মানুষ দুর্বল ভাবে। সামান্য কমতি হলেও তা নিয়েও হ্যাঁ করতে দুইবার ভাবে না তারা, এবং পরবর্তীতে ওই দুর্বল স্থানেই আঘাত করে বসে। রূপন্তী সর্বদা একটা কথা বিশ্বাস করে, নিজের ভিতরকার কথা, ব্যক্তিগত কথা বা নিজের ভিতরের কমতিগুলো কখনো কারো সম্মুখে প্রকাশ করতে নেই। এমনি মানুষ তো দূরে থাক, আপন মানুষদের কাছেও নয়। কারণ আজ যাদের আপন ভেবে তোমার ভিতরকার সব কথা উজাড় করে বলবে, কাল তারাই ওই কথাগুলো তোমার ওই পেছনে তোমার মারণাস্ত্র হিসেবে ব্যবহার করবে। তোমার অতীতের কষ্টগুলো তারা তোমার দুর্বলতা হিসেবে ব্যবহার করবে। জনে জনে বলে বেড়াবে, সমাজের নিকট তোমাকে ছোট করবে, একজন খারাপ মানুষ হিসেবে উপস্থাপন করবে। সামান্য একটু ঝগড়া লাগুক কিংবা একটু কথা কাটাকাটি হোক, তোমার আপন লোকেরাই তোমার কমতিগুলো তুলে তুলে কথা শোনাবে, খোঁটা দিবে। রূপন্তীর অ্যালার্জির বিষয়টা যদিও তেমন বড় কিছু নয়, তবুও তা বিভানের সম্মুখে প্রকাশ করতে চাইল না। এতে কি হবে? বেশি হলে একটু মায়াই দেখাবে, দুই একবার দুঃখিত বলবে, বেশ শেষ। তাতে তো আর তার সেই রাতের কষ্টগুলো মিথ্যা হয়ে যাবে না। তপ্ত নিঃশ্বাস রূপন্তী ফের বলল, আমি এই রুমেই ঠিক আছি, আপনার প্রয়োজন হলে এইখানে আসবেন। আর যদি আপনার কষ্ট হয় তবে আমাকে কল করবেন, প্রয়োজনে বলবেন, আমি চলে আসব। কথাটা বলে আর দাঁড়ালো না রূপন্তী। বিভানকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে সে ঢুকলো নিজের কক্ষে।
ঠাস করে দরজাটা আটকে দিল ছেলেটার মুখের উপর। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়ল বিভান। এই মেয়েটাকে যা বলবে মেয়েটা তার উল্টো তর্ক দিবেই দিবে। অবশ্যই এখানে পুরো দোষ রূপন্তীকেও দেওয়া যায় না। বিভান প্রথম দিকে যে ব্যবহারগুলো রূপন্তীর সাথে করেছে তারই তো উত্তর দিচ্ছে এখন সে। রাত্রি কিছুটা গভীর, ঘড়ির কাঁটায় টিকটিক করে জানান দিচ্ছে রাত প্রায় 12টার অধিক। চারদিকটা কিছুটা নীরব হয়ে পড়েছে ইতোমধ্যে। রাত্রি এই ক্ষণে রূপন্তীর দরজায় টোকা পড়ল হঠাৎ। মেয়েটা জেগেই ছিল, যার দরুন প্রায় সাথে সাথেই দরজা খুলল সে। দেখা পেল বিভানের গাঢ় সবুজ রঙা একখানা টি শার্ট শরীরে জড়িয়ে ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তী ভ্রু কুঁচকে শুধালো, কিছু লাগবে? কফি, এক কাপ কফি দিয়ে যেহেতু আমার রুমে। আচ্ছা। বিভান চলে গেল। রূপন্তীও দেরি করলো না, বিভানের সাথে সাথে নিজের জন্য কফি বানিয়ে নিল সে। অতঃপর বিভানকে তার কফি দিয়ে নিজের কফির কাপ নিয়ে ফিরে গেল কক্ষে। কফির কাপে বোধহয় 2 চুমুকও দিতে পারল না রূপন্তী। এর মধ্যেই পাশে রাখা মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। রূপন্তী মোবাইলটা হাতে তুলে নিল। মোবাইলের স্ক্রিনে জল করছে বিভানের নামটা। ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এ আবার কল কেন করেছে? একটু আগেই তো একে কফি দিয়ে এলো সে। রূপন্তী কল রিসিভ করে মোবাইলটা কানের কাছে ধরলো। ভ্রু যুগল কুঁচকে রেখেই বলল, হ্যালো, কল করলেন যে, আবার কিছু লাগবে কি? বিস্কুট লাগবে, দিয়ে যাও। বিস্কুট কিসে লাগবে? কফির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাবো। কফিতে বিস্কুট ভিজিয়ে কে খায়? অনেকেই খায়, এই যেমন আমি খাই। তাড়াতাড়ি রান্নাঘর থেকে বিস্কুট দিয়ে যাও আমাকে। তা তো আপনি গিয়েও নিতে পারতেন। আমার রুমের চেয়ে আপনার রুম থেকেও তো রান্নাঘর কাছে। আমার রান্নাঘর পর্যন্ত যেতে কষ্ট হবে, এমনকি তোমার রুমে যেতেও কষ্ট হবে। আর তুমি তো বলেছ আমার কষ্ট হলে যাতে কল করে তোমাকে প্রয়োজন বলে দিই, তুমি চলে আসবে। সুতরাং বিস্কুট নিয়ে এসো তাড়াতাড়ি। রূপন্তী কটমট করলো। সে বেশ বুঝতে পারছে এই লোক ইচ্ছে করে এমনটা করেছে। মেয়েটা ক্রোধ নিয়েই 2-4টা শক্ত বাক্য শুধিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু তার আগেই কল কাটলো লোকটা। আর কোনো উপায় না পেয়ে গজগজ করতে করতে সে গেল রান্নাঘরে। সেখানে থেকে পুরো বিস্কুটের প্যাকেটটা নিয়ে গিয়েই দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। কিঞ্চিত সময় গড়াতেই দরজাটা খুলে দিল ছেলেটা। রূপন্তী বিস্কুটের প্যাকেট বাড়িয়ে দিল তার পানে। বিভান প্যাকেটটা হাতে নিতে নিতে বলল, প্যাকেট ছ নিয়ে এলে কেন? 2-4 পিস আনলেই তো হতো। রূপন্তী দাঁতে দাঁত চেপে জবাব দিল, যদি আবার প্রয়োজন পড়ে তাই পুরো প্যাকেটই নিয়ে এলাম। বিভান প্যাকেট থেকে গুনে গুনে 4 পিস বিস্কুট রাখলো। অতঃপর প্যাকেটটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, এটা আবার রান্নাঘরে রেখে দেবে। পারবো না আমি, নিজের কাজ নিজে করতে শিখুন। রূপন্তীর ঝাঁঝালো কণ্ঠস্বর, তবে সেদিকে খুব একটা পাত্তা দিল না বিভান। বিস্কুটের প্যাকেটটা সে রাখলো দরজার সম্মুখে। ভাবলেশহীনভাবে বলল, না পারলে নাই, এখানে পড়ে থাকুক বিস্কিটের প্যাকেট, টাইগার এসে চাটুক। ফলস্বরূপ এই প্যাকেটটা কাল ফেলে দিতে হবে, অর্থাৎ এতগুলো বিস্কুটের অপচয়। আর তুমি অবশ্যই ভালোভাবে জানো অপচয়কারী শয়তানের ভাই। কথাটা শেষ হতেই ছেলেটা ঠাস করে নিজের কক্ষের দরজাটা বন্ধ করে দিল। তখন বিভানকে যেমন কথা বলার সুযোগ না দিয়ে রূপন্তী মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল, ঠিক সেভাবে। মেয়েটার রাগ বাড়ল আরও। কটমট করে সে তাকালো বিভানের বন্ধ দরজার পানে। ঠিক আছে, সেও এই বিস্কুটের প্যাকেট সরাবে না, পড়ে থাকুক এখানে। রূপন্তীর আগে গজগজ করে হাঁটা লাগালো, কিন্তু মাঝপথে যেতেই হঠাৎ তার স্মরণে এলো টাইগার ওই বিস্কুটগুলোকে চাটবে। ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা। অতঃপর হন হন করে আবার ফিরে এলো, বিস্কুটের প্যাকেটটা তুলে নিল হাতে। হাঁটা লাগালো আবার রান্নাঘরের পানে। রাত্রি বেড়ে চলেছে। রাত 12টাকে পিছনে ফেলে ঘড়ির কাঁটা এখন জানান দিচ্ছে রাত 2টোর। পূর্বের তুলনায় চারদিকের পরিবেশটা আরও থমথমে আকার ধারণ করেছে। রূপন্তী ঘুমাচ্ছিল, গভীর ঘুম আচ্ছন্ন সে।
এর মধ্যেই হঠাৎ করে বালিশের পাশে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ঘুমের মধ্যেই নাক মুখ কুঁচকে এলো মেয়েটার। বিরক্ত হলো ভীষণ। মানুষের কি আর কাজ কাম বলতে কিছু নেই? এই রাতে আরেকজনকে কল করে বিরক্ত করে। মেয়েটা ঘুম ঘুম চোখে মুখেই বালিশের পাশ হাতরে মোবাইলটা নিল। কল রিসিভ করে শুধালো। হ্যালো, কে বলছেন? প্রায় সাথে সাথেই উপাস থেকে শোনা গেল বিভানের কণ্ঠস্বর। তাড়াহুড়া করে সে বলল, তাড়াতাড়ি আমার রুমে এসো। টাইগার আলমারির উপর থেকে পড়ে কি আহত হয়েছে। রূপন্তীর চোখ থেকে ঘুম উবে গেল মুহূর্তের। তরাক করে উঠে বসলো সে বিছানায়। টাইগার আহত হয়েছে। কলেজাটা লাফিয়ে উঠল মেয়েটার। যতই কুকুরে ভীতি থাকুক, তার টাইগারের প্রতি এ কয়দিনে একটা আলাদা মায়া জমে গিয়েছে। কি সুন্দর কুকুর ছানাটা, আর প্রভুর আনুগত্য বেশ। এমন একটা সংবাদ শুনে নিজে কক্ষে আর বসে থাকতে পারল না রূপন্তী। দ্রুত ছুটে এলো বিভানের কক্ষের সম্মুখে। বরাবরের মতোই দরজা আটকানো। মেয়েটা ব্যস্ত হয়ে দরজায় আঘাত করলো, গলা উঁচিয়ে বলল, দরজা খুলুন তাড়াতাড়ি, টাইগারের কি অবস্থা হয়েছে দেখি। বিভান দরজা খুলে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। কোলে তার টাইগার, তবে একদম স্বাভাবিক এবং ভালোভাবেই রয়েছে। এ কুকুর ছানা যে একটু আগে আহত হয়েছে বা কোনো ব্যথা পেয়েছে তেমন কোনো চিহ্ন মাত্র নেই। রূপন্তী অবাক হলো। আরেকবার সে ভালোভাবে পরখ করলো টাইগারকে। না, আহতের মতো তেমন কিছুই তো পাওয়া গেল না। মেয়েটা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, টাইগার নাকি আহত হয়েছে? হয়েছে তো। বিভান নিজের পকেট ঘেঁষে টাইগারের কিছু শুভ্র রঙা পশম বের করলো। রূপন্তীর পানে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল। এই তার প্রমাণ। রূপন্তী হতবাক হয়ে পড়ল। টাইগারের মাত্র কয়েকটা পশম ছেঁড়ার জন্য কিনা এই লোক এত রাতে কল করে তাকে ডেকে আনলো। আর কি বলল টাইগার আহত হয়েছে? কি শুরু করেছে এই লোক? সেই রাত থেকে খাটিয়ে মারছে, এখন ঘুমোতেও দিচ্ছে না। রূপন্তী দাঁতে দাঁত চাপলো, কটমট করে বলল, আপনি এর জন্য আমাকে কল করে ডেকে এনেছেন, আর মাত্র কয়েকটা পশম ওঠাতে একদম আহত বানিয়ে দিয়েছেন। বিভান অবাক হওয়ার ভান ধরল। টাইগার মাথায় হাত বুলিয়ে বলল, পশম উঠলে কি ব্যথা লাগে না নাকি? তোমার একটা পশম তুলে দেখো, নয়তো একটা চুল টেনে তুলে দেখো ব্যথা লাগে কিনা। তেমনি ওরও পশম উঠেছে, ব্যথা পেয়েছে। সেটাই আমি তাড়াহুড়োতে বলে দিয়েছিলাম আহত হয়েছে। থামলো বিভান, কপাল কুঁচকে ফের বলল, তাছাড়া এটা মাত্র কয়টা পশম? এখানে 17টা পশম আছে, গুনে দেখো। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। সে বেশ বুঝতে পারছে এই লোক তাকে নিজের পাশের রুমে আনার জন্য এত জ্বালাচ্ছে, এত বুদ্ধির ব্যয় করেছে। কিন্তু সবকিছু কি এতটাই সহজ? অপমান করবে, আবার ভালো সাজবে, বলবে অমনি সুর সুর করে সে আসবে। কেন, তার কি কোনো আত্মসম্মান নেই? সেও আসবে না এই রুমে। দেখা যাক বিভান আর কি করতে পারে। রূপন্তী এবার সত্যি সত্যি ছেলেটার হাতে থাকা টাইগারের পশমগুলো গণনা শুরু করলো। 1 2 3 4 15। মেয়েটার ভ্রু কুঁচকে এলো, চোখ ছোট ছোট করে বলল, কিন্তু এখানে তো 15টা পশম আছে, বাকি দুটো কোথায়? পকেটের কোনো কোণে পড়ে আছে হয়তো। তাহলে পকেটে সেই কোণা খুঁজে পশম বের করুন, নয়তো আমি কিভাবে বিশ্বাস করব টাইগার 17টা পশম হারানোর ব্যথা পেয়েছে? বিভান ভরকে গেল। এ মেয়ে তো তাকেই গোল খাওয়াতে উঠে পড়ে লেগেছে। কোথায় সে ভেবেছিল কুকুরের পশম দেখিয়ে বিষয়টা চেপে যাবে, তা না, এ তো পুলিশের ন্যায় পাই টু পাই হিসেবে নিতে নেমেছে। বিভান হন্যে হয়ে নিজের পকেট খুঁজলো, কোথাও পশম পাওয়া যাচ্ছে না একটাও। কুকুরের পাতলা সরু পশম কোন চিপায় চাপায় পড়ে আছে কে জানে। ছেলেটা জোরপূর্বক হেসে বলল, কি দরকার? 15টা পশম তো দেখিয়েছে, বাকি দুটো দেখালেও কি বা না দেখালেও বা কি? আপনি যেহেতু 17টা পশমের কথা বলেছেন, সেহেতু 17টা পশমের প্রমাণ দিতে হলেও সব পশমগুলো প্রয়োজন। থামলো রূপন্তী, টাইগারের পানে তাকিয়ে বলল, ওকে একটা নিচে নামিয়ে দিন তো। কেন? আগে দিন, তারপর বলছি। বিভান টাইগারকে কোল থেকে নিচে নামিয়ে দিল।
রূপন্তী উষ্ঠ বাঁকালো, অতঃপর বলল, পশম খুঁজুন, যতক্ষণ না খুঁজে পাবেন ততক্ষণে আমাকেও আর ডাকবেন না। পরপর টাইগারের পানে তাকালো মেয়েটা, ফের বলল, তুই আমার সাথে চল। আদেশ দিতে দেরি, তবে তা পালনে টাইগারের দেরি হলো না। সুন্দর লেজ নাড়াতে নাড়াতে সে হাঁটা লাগলো রূপন্তীর কক্ষের পানে। রূপন্তীও আর দাঁড়ালো না, তবে সে 2 কদম সম্মুখে যেতেই পিছু ডাকলো বিভান। ভ্রু কুঁচকে শুধালো, কিন্তু তার জন্য টাইগারকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? রূপন্তী থামলো না, হাঁটতে হাঁটতেই জবাব দিল, বলা তো যায় না, আপনি আবার টাইগারের শরীর থেকে 2টো পশম ছিঁড়ে আমাকে দেখিয়ে দিতে পারেন, তাই টাইগারকে সাথে করে নিয়ে যাচ্ছি। বিভান পড়ল মহা বিপাকে। এখন সে টাইগারের পশম কোথায় পাবে? তাও টাইগার থাকলে সত্যিই তার শরীর থেকে আর 2টো পশম ছিঁড়ে সে রূপন্তীকে দেখিয়ে দিত, কিন্তু এখন তো সে উপায়ও নেই। রাত 3টার অধিক, চারদিকে নিশাচর প্রাণীদের মৃদস্বরে চিৎকার কিঞ্চিত গাঢ় আকার ধারণ করেছে। বিভান এখনো পুরো ঘরময় টাইগারের পশম খুঁজে বেড়াচ্ছে, অথচ কোথাও একটা পশম নেই, বা থাকলেও সাদা টাইলসের উপরে কুকুরের সাদা পশম বোঝা যাচ্ছে না। এত সময় এত খুঁজে খুঁজে হঠাৎ বিভানের খেয়ালে এলো তার টি শার্টের কথা। টাইগারের পশম তো এমনিই সর্বক্ষণ উঠতে থাকে, কোলে নিলেই পশম ওঠে টি শার্টে লেগে যায়। টাইগার তো তখন তার কোলেই ছিল, 2-4টা পশম তো তার টি শার্টে লেগে থাকারও কথা। বিভান দ্রুত নিজের গায়ে জড়ানো টি শার্টটা খুঁজতে শুরু করলো। ভাগ্যবশত পশম পেয়েও গেল, তাও 2-4টা না, গুনে গুনে 21টা। বিভানের এই মুহূর্তে নিজের বোকামির জন্য নিজেরই মাথা ফাটিয়ে ফেলতে ইচ্ছে হলো। আগে কেন টি শার্টের কথা স্মরণে এলো না তার? তাহলে তো এত খোঁজাখুঁজির প্রয়োজন পড়তো না, আর এত সময় নষ্ট হতো না। অবশ্য এখানে তারও দোষ নেই, দোষ সব মনের। প্রয়োজনের সময় কিছু স্মরণ করতে পারে না। বিভান আর সময় ব্যয় করল না, হাতে পশমগুলো নিয়েই ছুটল রূপন্তীর কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে টোকা দিল বন্ধ দরজায়। রূপন্তী কেবলই ঘুমিয়েছিল, আবার এর মধ্যেই আবার দরজা ধাক্কাধাক্কির শব্দে বিরক্ত হলো সে। এই লোকের কি আর কাজ নেই কোনো? সারা রাত ধরে জ্বালিয়ে মারছে, সারাদিন থাকে কলেজে নিজের কাজে, রাতে একটু বিশ্রাম নিবে, শান্তিতে ঘুমাবে, তারও কোনো উপায় নেই। রূপন্তী বিছানা ছাড়ল, ঘুম আর ক্রোধের বশবর্তী হয়ে নিজের পানে খেয়াল করলো না ততটা। হন হন করে সে দরজাটা খুলল, চড়া গলায় বলল, সমস্যা কি আপনার? আমাকে কি একটুও শান্তিতে থাকতে দিবেন না আপনি? বিভান হাতের পশমগুলো দেখাতে গিয়েও থমকে গেল, বুকটা ধরফরিয়ে উঠল মেয়েটাকে দর্শনে। এ কি রূপ এই নারীর! ঘুমু ঘুমু ফোলা ফোলা চোখ, মুখ উস্কো খুস্কো চুল, শরীরে জড়ানো ঢোলা ঢালা টি শার্টটা একটু নিচে নেমে গিয়ে কাঁধে, যদিও গলায় একটা ওড়না ঝুলানো, তবে তাও কাঁধের কাছ থেকে সরে গিয়েছে। ঢোক গিলল বিভান, বুকের ভিতরটায় কেমন ধুকপুক ধুকপুক আওয়াজ তুলছে। এই নারী আর কতভাবে তাকে পাগল করার পায়তারা করছে। সেই প্রথম দিন থেকে একের পর এক ভাবে মেয়েটা তাকে পাগল করেই যাচ্ছে। বিভানের দৃষ্টিতে কেমন অদ্ভুত শীতলতা যোগ হয়েছে, মুখ থেকে কথা বের হচ্ছে না কোনো। রূপন্তীর ভ্রু যুগল কুঁচকে এলো। ছেলেটার দৃষ্টি অনুসরণ করে সে তাকালো নিজের পানে। অমনি চমকে উঠল মেয়েটা, ভিতরে ভিতরে অপ্রস্তুত হয়ে পড়ল ভীষণ। সে কিনা এভাবে এতক্ষণ এক পুরুষের সম্মুখে দাঁড়িয়েছিল। রূপন্তী দ্রুত নিজের টি শার্ট ঠিক করলো, হর বড়িয়ে বলল, আপনার যা বলার পরে বলবেন, এখন ঘুমাবো আমি। কথাটা বলেই আবার কক্ষের ভিতরে ঢুকে গেল রূপন্তী। দরজাটা আটকে দিল ঠাস করে। বিভান বেবলার ন্যায় আরো কিছুক্ষণ দাঁড়িয়ে রইল স্থানে, অতঃপর মন্ত্রমুগ্ধের ন্যায় হেঁটে গেল নিজ কক্ষে। সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে পুরে দিল তা 2 উষ্টের মধ্যখানে। বুকের ভেতরটায় যেন তোলপাড় শুরু হয়েছে তার। একটু ছুঁয়ে দিতে ইচ্ছে হচ্ছে রূপন্তীকে। হাজার হলেও সে পুরুষ তো, একজন শক্তপোক্ত প্রাপ্তবয়স্ক পুরুষ। এই বয়সে নিজের প্রিয় নারীকে কিঞ্চিত অপ্রস্তুত অবস্থায় দেখেও মনের মধ্যে বাজে চিন্তা ভাবনা আসা অস্বাভাবিক
অস্বাভাবিক কিছু নয়। সন্ধ্যা পর্যন্ত তো বিভানের ইচ্ছে ছিল রূপন্তীকে নিজের পাশের রুমে নিয়ে আসার, কিন্তু এখন ইচ্ছে হচ্ছে মেয়েটাকে নিজ রুমে নিয়ে আসতে। আচ্ছা, সে কি ধীরে ধীরে আরো রূপন্তীতে আসক্ত হয়ে পড়েছে না? যে মেয়ের থেকে সে দূরে যেতে চাইছিল, প্রতি ক্ষণে ক্ষণে কি সে মেয়ের অতি নিকটে চলে যাচ্ছে না? বিভান মস্তিষ্ক বিক্ষুব্ধ হয়ে উঠল। কিছু সময়ের ব্যবধানেই শত্রুর মেয়ের জন্য এত অনুভূতি কেন জন্মাবে তার হৃদয়ে? সালাম হোসেন যে তার পিতামাতার হত্যাকারী একথা ভুলে গেলে চলবে না কোনোভাবেই। পরক্ষণেই বিভানের হৃদয়ে নাড়া দিল। কেন? কিন্তু তার জন্য টাইগারকে নিয়ে যাওয়ার কি প্রয়োজন? বিভান চিৎকার করে উঠল। হাতের সিগারেটটা আঙ্গুলের ভাঁজে চেপে রেখে দুই হাতে মাথা চেপে ধরল সে। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, না, ওটা কোনো দুর্ঘটনা ছিল না। সালাম হোসেনই আমার বাবা মাকে হত্যা করেছে, আমাকে এতিম নিঃস্ব করেছে।